Good morning, everyone. Thank you and welcome to my class. I'm your assistant professor, your teacher, Orinnam Ghosh, and I welcome you all the first semester students of Krishna Chandra Hetampur College to my class. আমি একটু ডাউন রয়েছি, আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই জন্য আমি যে এনার্জি দিয়ে পড়াই সেই এনার্জি দিয়ে হয়তো পড়াতে পারবো না। তো এর ফলে যদি কোনো জায়গাতে অসুবিধা হয় আমার কথা শুনতে, আশা করছি হবে না, তাহলে তোমরা একটু প্লিজ আমাকে ইনফর্ম করে বলবে যে স্যার শুনতে পাচ্ছি না, আপনার কথা কানে আসছে না, ঠিক আছে? বেশ, থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড লেট আস স্টার্ট। আমরা শুরু করছি। টুডে উই উইল স্টার্ট বানভট্ট's কাদম্বরী। We have already finished Bashar's Mahabharata and we have finished Metamorphosis by Ovid, right? And today we will start Kadambari by Banbhatta. So before starting, let us have a brief introduction about Kadambari. And in today's class, we will actually talk about basically about the introduction of Kadambari, in which genre the Kadambari belongs to. Genre মানে literary type, কোন বিশেষ ধরনের সাহিত্যের ধরনের মধ্যে কাদম্বরী পড়ে, ট্র্যাজেডি নাকি কমেডি নাকি এগুলো কিছু নয়, কাব্য, কাব্য কাকে বলে, সেই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। বেশ, আমরা আস্তে আস্তে শুরু করি তাহলে বানভট্ট's কাদম্বরী। বানভট্টের কাদম্বরীর স্টোরি লাইনটা একটু কমপ্লেক্স। এর পরের দিন হয়তো আমরা বানভট্টের কাদম্বরীর স্টোরি লাইনটা পড়বো, অনেকটাই কমপ্লেক্স। যারা আমার আগের লেকচারগুলো একটু শুনে নিয়েছো, যেগুলো রেকর্ডেড রয়েছে, অনেকে শুনেছো, তাদের ক্ষেত্রে সুবিধা হবে অনেক বেশি। সো লাইক Metamorphosis, Banbhatto's Kadambari is also a classic Sanskrit story of magical transformation. What is the meaning of the word magical transformation? Transformation means change. This is also a story of transformation, transmigration of the souls. দেহ একটা মানে একটা আত্মা একটা দেহ থেকে আর একটা দেহে যাচ্ছে এবং চেঞ্জ হচ্ছে। তোমরা অলরেডি মেটামরফোসিসে ট্রান্সফরমেশনের গল্প পড়েছো in the Greco-Roman tradition, specifically in the Greek in the Roman and the Greek tradition. এখানে তোমরা এই ইন্ডিয়ান ট্র্যাডিশনে সংস্কৃত রোম্যান্সে, সংস্কৃত ল্যাঙ্গুয়েজে কাদম্বরী লেখা। অফকোর্স কাদম্বরী অনেকে বলে প্রোজ রোম্যান্স, আমরা পড়বো কোন জনরার মধ্যে পড়ে। গদ্য কাব্য, সেই জনরার মধ্যে হয়তো কাদম্বরী পড়ে। তো এই প্রোজ রোম্যান্সের মধ্যে it tells the story of magical transformations. Okay, so এই গল্পটা আমরা পড়তে চলেছি। So introduction. Kadambari is a romantic novel in Sanskrit. It is basically a romantic novel. What do you mean by the word romantic? Anyone? Kalponik. No, not exactly. The word actually romantic means, you said that it is imaginative. Yes, it is. It is definitely. There is a huge role of imagination in romanticism. But the word romanticism, which popularized in the year 1798 by Wordsworth and Coleridge এবং Wordsworth প্রথম তাদের বিখ্যাত বই লিরিক্যাল ব্যালাডসে এই 1798-এ তারা এই কাদম্বরী তারা আমি গুলিয়ে ফেললাম, তারা এই রোম্যান্টিসিজম কথাটা প্রথমবার চালু করেন 1798-এ ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ, এবং সেখান থেকে রোম্যান্টিসিজম বলে একটা মুভমেন্টের জন্ম হয়। রোম্যান্টিসিজম বেসিক্যালি মিনস দ্য ফিলিং অফ ওয়ান্ডার, দ্য ফিলিং অফ অ্যাপ্রিহেনশন, হরর অ্যান্ড টেরার while composing a literary work. একটা সাহিত্যের সৃষ্টি করতে গিয়ে একজন অথর নিজের ভিতরের মধ্যে এক ধরনের ভয়, আশা, আকাঙ্ক্ষা and of course লাভ, ভালোবাসা, এটা ফিল করছেন। এবং কাদম্বরীর কনটেক্সটে রোমান্টিক অ্যাকচুয়ালি মিনস রিলেটেড টু লাভ। ইটস আ স্টোরি অফ লাভ, অফ কোর্স ফিজিক্যাল লাভ অ্যান্ড নন ফিজিক্যাল লাভ, দুটোর ক্ষেত্রেই বলা হবে। ইটস আ স্টোরি অফ লাভ রিটেন ইন Sanskrit. And it was substantially composed by Banbhatta in the first half of the 7th century CE. CE মানে আমরা জানি circa
মানে সম্ভবত 7th century CE, মানে অফকোর্স আফটার দ্য ডেথ অফ দ্য ক্রাইস্ট, মানে মোটামুটি আমরা বলতে পারি যে সপ্তম শতাব্দীতে, মানে 7th centuryতে অ্যারাউন্ড 700 অব্দে বাণভট্ট লিখছেন তার কাদম্বরী। who did not survive to see it through completion. বাণভট্টটা দেখে যেতে পারেননি এটাকে সম্পূর্ণ করতে। The novel was completed by বাণভট্ট's own son ভূষণ ভট্ট. So many says that the novel can be divided into 2 parts. So according to the plan laid out by his late father, the novel can be conventionally divided into Purbo Bhaga, that is the earlier part, written by বাণভট্ট, যেটা বাণভট্টের লেখা, and পরবর্তীকালে যেটা অসম্পূর্ণ অংশ সেটা লেখেন উত্তর ভাগা, latter part by the ভূষণ ভট্ট. An alternate tradition gives the son's name as পুলিন ভট্ট. অন্য একটা ট্র্যাডিশন এই ভূষণ ভট্টের নাম কি, ভূষণ ভট্টকে অনেকে আবার পুলিন ভট্ট বলে ডাকে। So basically বাণভট্ট's কাদম্বরী is a romantic novel. It's a romantic novel of magical transformation written by বাণভট্ট and his son ভূষণ ভট্ট. বাণভট্ট wrote Purbo Bhaga and Bhushan Bhatta wrote Uttar Bhaga. Am I clear? Yes, sir. Thank you. So Baṅbhatto was a 7th century Sanskrit prose writer and poet of India. He was the Asthan Kobi in the court of King Harshavardhan, who reigned from 606 to 647 CE in the North India, first from the Sthanvishvara, that is Sthaneshwar, and later at Kanauj. তাহলে আমরা এটা জানতে পারছি কিভাবে এটা আসছে, আমি একবার দেখে নিচ্ছি। Yes. So Baṅbhatto was basically a Sanskrit prose writer, a 7th century Sanskrit prose writer. সপ্তম শতাব্দীতে তার জন্ম already বলেছি, এবং he was basically an Asthan Kobi. What is the meaning of the word Asthan Kobi? সে সভা কবি, কোন রাজা সভা কবি, absolutely. সভা কবি মানে হচ্ছে আমরা যাকে আমরা ইংলিশে বলি পোয়েট লরেট বা কোর্ট পোয়েট, যে যিনি রয়্যাল কোর্টের মধ্যেই থাকেন। বেসিক্যালি তার প্যাট্রন বা তার আমরা বলতে পারি কন্ট্রোলার ইজ দ্য কিং, তাকে নিয়ন্ত্রণ করেন রাজা। এবং এই হর্ষবর্ধনের আস্থান কবি ছিলেন হচ্ছে অত্যন্ত বড় রাজা ছিলেন হিস্ট্রিতে হর্ষবর্ধন, who reigned from 606 to 647 in the first in the Thaneshwar and later at Kanauj. তার কোর্টে আস্থান কবি ছিলেন এই ভদ্রলোক বাণভট্ট। And Bana's principal works include a biography of the Harsha. You know very well that in order to survive as a poet in the courtroom of Harshavardhan, you have to eulogize, you have to glorify the king. King এর সম্পর্কে তোমাকে প্রশংসা সূচক ব্যাক করতে হবে, and that is, for example, Harshacharit. Harshacharit actually basically means deeds of the Harsha. হর্ষের কি কাজকর্ম। It is definitely a glorified biography of the Harsha. হর্ষের প্রশংসা করে এই বায়োগ্রাফি তিনি লেখেন। ডু ইউ নো, যদি কারোর প্রশংসা করে কোন একটা বায়োগ্রাফি লেখা হয় তাকে ইংলিশে কি বলে? যার মধ্যে পার্সিয়ালিটি থাকে না, পার্সিয়ালিটি থাকে, ইম্পার্সিয়ালিটি থাকে না, তাকে কি বলে তোমরা কি কেউ জানো? তাকে বলে হচ্ছে পার্সনিফিকেশন না, তাকে বলে হচ্ছে হেজিওগ্রাফি। এই ওয়ার্ডটা জেনে রাখো, HAGIOGRAPHY, পরবর্তীকালে বিভিন্ন সময় কাজে লাগবে। Hagiography, the word hagios actually means in Greek holy and graphia means writing. পবিত্র লেখা, ভগবানের জীবনী লিখতে গেলে সাধারণত হেজিওগ্রাফি করতে হয়। is a biography of a saint or an ecclesiastical leader. একজন রিলিজিয়াস লিডারের সম্পর্কে বা একটা প্রায় ঈশ্বর হয়ে গেছে এরকম মানুষ সম্পর্কে যখন লেখা হয়, as well as by extension an adulatory and idealized biography of a founder, saint, monk, nun or icon in any world's religion. বিশ্বের ধর্মে বা রাজনীতিতে একজন বিরাট বড় লিডার, ফাউন্ডার, সেন্ট, মঙ্ক সম্পর্কে লিখতে গেলে লোকজন খুবই প্রশংসাসূচক বাক্য ইউজ করে
তাকে বলা হয় হেজিওগ্রাফি। হেজিওগ্রাফি মিন্স আইডিয়ালাইজড, ইউলোজাইজড, গ্লোরিফাইড বায়োগ্রাফি। ক্লিয়ার? ক্লিয়ার তো? ইয়েস স্যার। বেশ, ভেরি গুড। এই শব্দগুলো একটু মাথায় রাখবে, কারণ ভবিষ্যতে এই শব্দগুলো কিন্তু তোমাদের কাজে আসবে। মানে যে শব্দগুলো শেখাচ্ছি সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলো মাথার মধ্যে রাখলে ভবিষ্যতে সুবিধা হবে। So, apart from writing Harshachorit, he also wrote one of the world's earliest novels. This is a prose romance and falls into the genre, hence of the genre of the novel. যদিও পুরোপুরি এটাকে হয়তো নভেল বলা যায় না কাদম্বরীকে, কারণ নভেলের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক সেসব নিয়ে নভেল অ্যাপিয়ার করেছে 18th সেঞ্চুরিতে প্রথমবার। ইংলিশে প্রথম নভেল অনেক ক্ষেত্রেই বলা হয় আমাদের জন বানিয়ানের পিলগ্রিমস প্রগ্রেসকে 1500-1600 সালে। অনেক ক্ষেত্রে বলা হয় ওই 18th সেঞ্চুরিতে প্যামেলাকে বলা হয় আমাদের স্যামুয়েল রিচার্ডসনের লেখা প্যামেলা ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট নভেলস অফ 18th সেঞ্চুরি, পৃথিবীর প্রথম নভেল বলা হয়। কিন্তু কাদম্বরী অনেক আগে লেখা, অনেক আগে, তাদের প্রায় 700 বছর আগে কাদম্বরী লেখা। তাহলে কাদম্বরী পুরোপুরি নভেল নয়, কিন্তু নভেলের অনেক ক্যারেক্টারিস্টিক কাদম্বরীর মধ্যে আছে। So Ban died before finishing the novel, as I have already said. It has been completed by his own son Bhushan Bhatto. Both these works are noted texts of Sanskrit literature. The other works attributed to him are the Chondika Satonko and a drama Parvati Porinoy এবং চন্ডিকা সাতকা। এই দুটো ড্রামাও লেখেন হচ্ছে বাণভট্ট। কিন্তু বাণভট্ট যে দুটি লেখার জন্য বিখ্যাত, একটি হচ্ছে হর্ষচরিত আর একটি হচ্ছে বাণভট্টের কাদম্বরী। বাণ কোথায় জন্মান? একটা অদ্ভুত জায়গায় বাণ জন্মান, চিত্রভানু এবং রাজদেবীর কোলে। চিত্রভানু ইজ সন্স ফাদার্স নেম and রাজদেবী হচ্ছে the mother's name of Ban, in the village of the Protikut village on the banks of the Hiranyabayu, in a Vojka family of the Batshano Gotro in the current district of the Chapra Biharer একটা district। এই ডিস্ট্রিক্টে চিত্রভানু এবং রাজাদেবীর কোলে জন্ম হয় বাণভট্টের। After the death of his father, Bana led a wandering life of a period, but later came back to his native village. কিন্তু পরবর্তীকালে আবার নেটিভ ভিলেজে তিনি ফিরে আসেন। Here on a summer day, on receiving a letter from Krishna, a cousin of King Harsho, he met the king while he was camping near the town of the Monitara. কি হয় এরকম একটা কোন একদিন here on a summer day, receiving a letter from the Krishna তার একজন cousin of the King Harsho, he met the king, এই বাণভট্ট কিংকে মিট করে মণিতারা টাউনের কাছে, and after receiving Ban with mock signs of anger, the king showed him much favor. প্রথম দিকে তাকে ওটা পছন্দ করেনি, একটু অ্যাঙ্গার দেখিয়েছিলেন, মক অ্যাঙ্গার মানে আসল অ্যাঙ্গার নয়। তারপরে তার কোর্ট পোয়েট হিসেবে বানকে অ্যাকসেপ্ট করেছিলেন হর্ষবর্ধন। This is Chapra is a city and headquarters of the Sharon district in the Indian state of Bihar. বিহারে জন্ম বাণভট্টের। It is situated near the junction of the Ghagra river and the Ganges river. ঘাগড়া এবং গ্যাঞ্জেসের যে সংযোগস্থলে জন্ম। আমরা জানি, অল্প করে দেখে নেব। হর্ষবর্ধন নর্থ ইন্ডিয়ার এম্পায়ার ছিল 606 থেকে 646, যিনি হুনদের সঙ্গে লড়াই করেছেন, অ্যালকন হুন ইনভেডার্স। So at the height of Harsho's power, his empire covered much of the north and northwestern India. গোটা নর্থ ইন্ডিয়া এবং নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ার একটা বিরাট অংশ দখল করে পারেন এই হর্ষবর্ধন। 606 থেকে 647, one of the most powerful kings of India. এরপরে আমরা একটু এই জনরার দিকে তাকাবো। বেসিক্যালি এই আমরা যেটা পড়তে চলেছি সেটা কোন জনরার মধ্যে পড়ে, মানে পার্টিকুলার কোন লিটারারি টাইপের মধ্যে পড়ে। যে তোমরা দেখো যে কাব্যকে কিন্তু অনেক ভাগে ভাগ করা যায়। বেসিক্যালি কাব্যকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শ্রাব্য আর একটা হচ্ছে দৃশ্য। আচ্ছা, এইটা পড়াবার আমার একটা উদ্দেশ্য হচ্ছে, পরীক্ষায় কিন্তু দুটি বিষয় নিয়ে খুবই কোয়েশ্চেন আসে। একটি হচ্ছে ন্যারেটিভ টেকনিক অফ বাণভট্টের কাদম্বরী, কারণ আমরা দেখবো বাণভট্টের কাদম্বরীতে অনেকগুলো জীবন, মানে 3-4টে জীবন, একটা মানুষেরই 3-4টে জীবন,
এবং সেটা কেমন করে ন্যারেটিভ টেকনিকটি ইউজ করা হয়েছে, একদম শেষ থেকে শুরু করা হয়েছে, প্যারট থেকে শুরু করা হয়েছে, যে কিন্তু মানে একদম শেষে ট্রান্সফর্ম হচ্ছে, একদম শেষ থেকে শুরু করা হচ্ছে প্রথমটা। ফলে মাথায় রাখতে হবে আমাদের যে দুটো কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ন্যারেটিভ টেকনিক, আর একটা হচ্ছে বাণভট্টের কাদম্বরী অ্যাজ আ কাব্য অর অ্যাজ আ আমরা যাকে বলি অর অ্যাজ আ কথা অর আখ্যায়িকা। এরকম কোয়েশ্চেন অনেক সময় পড়ে যে বাণভট্টের এই কাদম্বরীকে কোন ভাগে আমরা ভাগ করব। সেজন্য আমরা বেসিক জিনিসটা একটু এই জিনিসটা আমরা একটু দেখে নেব, দেখে নিলে আমাদের সুবিধা হবে। সো ইন্ডিয়ান লিটারারি জনরাতে আমরা জানি, ওয়েস্টার্ন লিটারারি জন্মাতে আমরা যেরকম ট্র্যাজেডি বা কমেডি পড়েছি, ইন্ডিয়ান লিটারারি জন্মাতে কাব্য জনরাতে কাব্য ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কাব্য লিটারালি মিনস দ্য ক্রিয়েশন অফ এ কবি। কবির যে উৎপত্তি বা কবিকে কিন্তু তৈরি করে কাব্য, which term derived from the Cruverne denotes one who describes, and it is generally taken to mean a poet. Generally একটা কবি অর্থে এই মানে কাব্য কে তৈরি করেছে না কাব্য কবি তৈরি করেছে। এবং বেদে কবিকে কিন্তু প্রফেটের সঙ্গে তুলনা করা হয়েছে, অলমোস্ট অ্যাজ দ্য ক্রিয়েটার অফ দ্য এন্টায়ার ইউনিভার্স, যেটা রোমান্টিসিজমও পরবর্তীকালে হবে, পোয়েট অ্যাজ আ প্রফেট। Vatis কথাটা ইউজ করে, Vatis is the German word, Vatis means prophet. So in the Vedic context, Kobi, however, meant a rishi, a drashta, like Tiresias. He's a seer, যিনি ভবিষ্যৎকে দেখতে পান। ফলে কবিতা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট লিটারারি জনরা in Indian classical classification of the division of the literary genre. So Kobi is a rishi or a drashta who through his intuition envisions, তিনি দর্শন করছেন the true nature of the entities and their varied states of being. বিচিত্র ভব ধর্মাংশা তত্ত্ব প্রখ্যা, এটা সংস্কৃতে বলেছে যে যে আমাদের চারপাশে যে পৃথিবীর যে প্রকৃতির তো ভেরিয়াস এন্টিটিস, অনেক ধরনের ভাগ, সেইটাকে নিজের দর্শনের মধ্যে নিজের চোখের মধ্যে ঢোকাতে পারেন কে? কবি, ঋষি, যিনি দ্রষ্টা। And later, according to the Yaksa একজন গ্রেট এটিমোলজিস্ট। এটিমোলজি মানে কি আমি বলেছিলাম ক্লাসের মধ্যে? স্যার কি বলেন, আর কি বলেন স্যার? এটিমোলজি স্যার ব্যুৎপত্তিগত অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ, ভেরি গুড, ব্যুৎপত্তিগত অর্থ। ফলে ইয়াকসা তিনি একজন বিখ্যাত এটিমোলজিস্ট, যিনি ব্যুৎপত্তিগত অর্থ বের করেন। তিনি বলেছিলেন যে কবি মানে কি? কবি মানে all those who express themselves through their intuitional artistic creations, যে যিনি কেমন করে আর্ট তৈরি হবে সেটা সুন্দর করে ভাষার মধ্যে দিয়ে এক্সপ্রেস করতে পারে। The creative expression could be through words, color, sculpture, sound or any other form. তাকে বলে কবি। কবিতা does basically encompasses in itself all forms of artistic expressions. তাহলে কবিতা বেসিক্যালি সমস্ত ধরনের আর্টিস্টিক এক্সপ্রেশনকে ইনক্লুড করে। ঋগ্বেদের একটা বিখ্যাত হিম রয়েছে, ইট ইজ দ্য কবি হু ডিসকভার্ড ইন হিজ হার্ট থ্রু কন্টেম্পলেশন দ্য বন্ড বিটুইন দ্য ইটার্নাল অ্যান্ড দ্য ট্রানজিটরি। হি ইজ দ্য সিয়ার, ক্রান্তিদর্শী। ঋগ্বেদে কবিকে ক্রান্তিদর্শী বলা হয়েছে। ক্রান্তিদর্শী মানে কি? যিনি ভবিষ্যৎকে দেখতে পান, ঠিক আছে। এবং বলা হয়েছে যে কবি ক্যান ইভেন ভিজুয়ালাইজ দ্য ডেপথস অফ দ্য ওশান। কবি প্রায় ওশানের ডেপথকে মানে মাপতে পারে। অশ্বঘোষ বলে একজন ফিলোসফার আছেন এবং পোয়েট রয়েছেন, হি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ দ্য সংস্কৃত ড্রামা, যিনি এই যে কাব্য কথাটাকে প্রথম ইউজ করেন হচ্ছে অশ্বঘোষ, অনেক আগে, 80 থেকে 150 এডি, বাণভট্টেরও প্রায় 400-500 বছর আগে। ফলে বুঝতে পারছো যে অনেক দিনের পরে এই ব্যাপারটা ঘটে আর কি, অনেকদিন পরে মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্রামা, মানে বিশেষ করে কাব্য ব্যাপারটা
আসছে 700 এই সময়, আর ড্রামা অনেক আগে চলে এসছে, প্রায় 80 থেকে 150 এই সময় চলে এসছে। বেশ, এবার আমাদের যে জিনিসটা এই কবির কথাই এখানে অনেকটা বলেছি, এই যে মানে হিউম্যান বডির সঙ্গে এই যে কসমসের তুলনা উপনিষদ করেছে অনেকটা, মানে আমি বলি আমাদের চারপাশের এই সমস্ত পদার্থগুলো, আমাদের বিভিন্ন বায়োলজিক্যাল এন্টিটি, it has a strong similarity with the entire universe. As the human body, so the cosmic body; as the human mind, so the cosmic mind; as the microcosm, so the macrocosm. Microcosm মানে হচ্ছে ছোট, আর ম্যাক্রোকসম মানে বড় পৃথিবী। মাইক্রোকসম হচ্ছে আমার মন, আর ম্যাক্রোকসম হচ্ছে গোটা প্রকৃতি, গোটা ইউনিভার্স, গোটা নেচার। এই যে নেচারের ভয়ঙ্কর বিশালতা, তার কথা এখানে বলা হচ্ছে। So it's the human body, so the cosmic body, এই পরিষদের কথা বলা হচ্ছে। সো এইবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ন্যারেটিভ ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট। আমরা ভারতীয়রা কিন্তু গল্প বলতে ভালোবাসি, আমরা বৃত্তান্তে বিশ্বাস করি, সেটা যে কোনো ট্র্যাডিশনই হতে পারে, হিন্দু ইসলামিক যে কোনো ট্র্যাডিশন হতে পারে, আমরা বৃত্তান্তে ভালোবাসি। দেখবে 1000 অ্যারেবিয়ান নাইটস, 1001টা আরব্য রজনীর গল্প, বেসিক্যালি গল্প। একই রকম ভাবে বেদ বা বেদান্ত বা পুরাণের যে গল্প, মাইথোলজি, এগুলো কি ন্যারেটিভ। মহাভারত কি? মহাভারত গল্প। আমরা গল্পের মধ্যে দিয়ে বাঁচি, গল্পের মধ্যে দিয়ে আমরা কি অ্যাচিভ করার চেষ্টা করি? স্যার অ্যাডভাইস, ইমমর্টালিটি। অ্যাডভাইস, অবশ্যই অ্যাডভাইস, যেটা তুমি বলছো এইসব স্টেবল অ্যাডভাইস। শুধু এইসব স্টেবল নয়, যে কোনো ফেবল বা প্যারাবল, বাইবেল, এগুলো প্রত্যেকটাই অ্যাডভাইস। কিন্তু আরো একটা বড় উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে ইমমর্টালিটি, অমর হওয়া। আমরা অমর হতে চাই শেক্সপিয়ারের মতো। শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 তোমরা পড়েছো তো? সো লং লিভস দিস এন্ড দিস গিভস লিভস লাইভস টু দি। তোমরা কি এটা পড়েছো এই সনেট? হ্যাঁ স্যার, পড়েছি। ছিল স্যার। রাইট। মানে মানুষ কিন্তু অমর হতে চায়, মানুষের অমর হওয়ার আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। এবং ever since the first storytelling impulse was found in the Vedas, the narrative as literary form and social practice, narrative actually becomes a form of social practice, একটা সামাজিক কাজের দিকে চলে যায়, has best described in the various cultures and traditions of India. এবং আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে as part of the oral tradition, the narrative has developed more as a পারফরমেন্স অ্যামিংস দ্য ইন্ডিয়ান পিপল। এবং ইন্ডিয়ান পিপলরা এই ন্যারেটিভকে কিন্তু প্রায় পারফরমেন্সের জায়গায় নিয়ে চলে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি, এটা পারফরমেন্স। মহাভারতের প্রত্যেকটা গল্প কিন্তু নাটকের আকারে পারফরমেন্স করা হয়েছে অতীতেও। অর্জুনের সঙ্গে লড়াই, তারপরে কৃষ্ণের যে 10 অবতার অর্জুনকে ব্যাটল ফিল্ড অফ দ্য কুরুক্ষেত্র দেখাচ্ছে, কর্ণের রথের চাকা বসে গেছে। এগুলো কি? এগুলো যেরকম সাইদুল বললো অ্যাডভাইস, ভবিষ্যতের জেনারেশনের জন্য এক ধরনের ওয়ার্নিংও বটে, আবার এক ধরনের ইমমর্টালিটি। অর্জুন কিন্তু আমাদের জীবনে ইমমর্টাল সোর্স অফ ইন্সপিরেশন। ফলে গল্পের একটা, মানে ভারতীয় সমাজে গল্পের একটা বিরাট গুরুত্ব রয়েছে। এবং গল্প কিন্তু অনেকটাই ইতিহাস এবং পুরাণ মানে বেসিক্যালি মাইথোলজি, মার্কণ্ডেয় পুরাণ, বিষ্ণু পুরাণ। আর অন্যদিকে মহাকাব্য মানে বেসিক্যালি এপিক আমরা বলতে পারি, এখানে কোট এপিক লিখেছি কিন্তু এপিক। এবং ইতিহাস, ফলে ইতিহাস, পুরাণ, এপিক, এই সবকিছুর মধ্যে একটা জিনিস কমন, সেটা কি? ন্যারেটিভ, গল্প। The Indian narrative has in fact progressed in tandem with the progress of the communities and cultures. ভারতীয় সংস্কৃতি যত আস্তে আস্তে এগিয়েছে, আমাদের এই ন্যারেটিভও আস্তে আস্তে এগিয়েছে। এই ন্যারেটিভ ট্র্যাডিশনালি একটা পার্ট হচ্ছে প্রোজ রোম্যান্স। প্রোজ রোম্যান্স বলতে আমরা বেসিক্যালি কাব্যকে বলতে পারি। রোম্যান্স কেন বলছে? তার মধ্যে রোমান্টিক এলিমেন্ট রয়েছে, ভালোবাসার কাহিনী রয়েছে। কাব্য কেন? কারণ সেটা গদ্যে লেখা, পদ্যে লেখা নয়, তাই কাব্য। যদিও কাব্য থেকেই
মানে কবি থেকেই কাব্য কথাটা এসছে, কিন্তু জেনারেলি কাব্য কথাটাকে আমরা ব্যবহার করি বেসিক্যালি মানে দু ধরনের কাব্য হয় আমি বলবো। একটা হচ্ছে দৃশ্য, শ্রাব্য। দৃশ্য মানে ভিজিবল, যেটা দেখা যাচ্ছে, আর শ্রাব্য হচ্ছে অডিবল। আর ওয়ার্কস ইন ভার্স তাকে বলা হয় পদ্য, আর ওয়ার্কস ইন প্রোজ ইজ নোন অ্যাজ গদ্য। এর সঙ্গে সঙ্গে আর এক ধরনের ভাগ আসছে, তাকে বলছে কথা এবং আখ্যায়িকা। এই পার্টিকুলার এই যে কথা এবং আখ্যায়িকা বা কাব্য কথা বা কাব্য আখ্যায়িকা, এই পার্টিকুলার ক্লাসিফিকেশনের স্তরে পড়ছে। কি পড়ছে? এই পার্টিকুলার ক্লাসিফিকেশনের স্তরে পড়ছে আমাদের বাণভট্টের কাদম্বরী। So কথা and আখ্যায়িকা are the two divisions of the গদ্য কাব্য। গদ্য কাব্যের দুটো ডিভিশন কি কি? কথা এবং আখ্যায়িকা। এবং অগ্নিপুরাণ ডিভাইডস গদ্য কাব্য ইন্টু 5 ক্লাসেস, তার আবার 5টা ভাগে ভাগ করে। আখ্যায়িকা, কথা, একটা হচ্ছে খণ্ড কথা, মানে পুরো কথাটা হচ্ছে না, অল্প করে পরিকথা, এবং কথানিকা, এই কয়েকটা ভাগে ভাগ করছে অগ্নিপুরাণ। But a number of Sanskrit rhetoricians have expressed their views on আখ্যায়িকা and কথা। বেশ কয়েকজন সংস্কৃত রেটোরিশিয়ান আখ্যায়িকা এবং কথা এই দুটো ভাগে তারা ভাগ করেছে। সো বেসিক্যালি আমরা কাব্যের এই যে দুটো ভাগে ভাগ করতে পারি, শ্রাব্য এবং দৃশ্য। এবং তো শ্রাব্য অনেক ধরনের ভাষায় লেখা আছে, সংস্কৃত, প্রাকৃত, তারপরে অপভ্রংশ, মিশ্র। এবার পদ্য, গদ্য। পদ্যের আবার দুটো ভাগ, মহাকাব্য, লঘুকাব্য। লঘুকাব্য মানে যা মহাকাব্য নয়। এই গদ্য কাব্যের দুটি ভাগ, একটা হচ্ছে কথা, আর হচ্ছে আখ্যায়িকা। পার্থক্যটা কি কথা এবং আখ্যায়িকা? কথা জেনারেলি ফিকশনের উপর ভিত্তি করে তৈরি হয়, আর আখ্যায়িকা হচ্ছে ট্রু স্টোরি। মনে থাকবে, আখ্যায়িকা, আখ্যান, রাজা রাজরাজের আখ্যান ইজ জেনারেলি নোন অ্যাজ দ্য ট্রু স্টোরি। হর্ষচরিত অনেকে বলবে আখ্যায়িকা, বাণভট্টের কাদম্বরী কথা বা প্রোজ, রোম্যান্স। পরিষ্কার কিনা? ইয়েস স্যার। ভেরি গুড। এবার এই ইন্ডিয়ান থিওরি অফ ন্যারেটিভের 3টে ভাগ। একটা হচ্ছে আমি বললাম একটু আগে, কথা, আখ্যায়িকা এবং আখ্যায়ন। এখানে কথা মানে কি? কথা encapsulates a thoroughly imagined narrative like বাণভট্টের কাদম্বরী, either in prose or in verse, and is limited in its length and reach, এবং এর সাইজে অনেকটাই এটা লিমিটেড বা ছোট। In the beginning there should be a salutation in the verses, শুরু হবে একটা স্যালিউটেশন দিয়ে, মানে অনেকটা ইনভোকেশনের মতো, এরকম এপিকে হয় ইনভোকেশন, যে কোনো একটা রাজা বা কোনো একটা শক্তিশালী মানুষকে ইনভোক করে শুরু হয়। So in the beginning there should be a salutation in verses, an account of the behavior of the wicked persons, and so on. In the কথার example কি? কাদম্বরী। কাদম্বরী is an imaginative narrative that is প্রবন্ধ কল্পনা, প্রবন্ধর মতোই কিন্তু কল্পনার উপরে বেস করা, either in prose or in verse, is known as কথা। এবার আমাদের মাথায় রাখতে হবে যে 3জন ইন্ডিয়ান যে থিওরিস্ট মানে যারা রেটোরিশিয়ান, যারা তত্ত্ববিদ আর কি, ভামহ, ভোজ এবং বিশ্বনাথ, 16th সেঞ্চুরি, 11th সেঞ্চুরি এবং 14th সেঞ্চুরি, তারা এই 3টে ভাগে ভাগ করে। অন্যদিকে কি থাকছে? অন্যদিকে থাকছে আখ্যায়িকা। আখ্যায়িকা is a narrative in prose and uses for its content materials from the tradition of the history. আখ্যায়িকা হচ্ছে বেসিক্যালি হিস্ট্রি থেকে বা ইতিহাস থেকে তার মেটেরিয়াল গুলিকে ব্যবহার করে, and it could either be narrated in the first person or let a narrator relate some else's story. এটা অত ফার্স্ট পারসন হতে পারে, অথবা কোনো একজন ন্যারেটার অন্য কারোর গল্প বলতে পারে আখ্যায়িকাকে, যেরকম ফর এক্সাম্পল হর্ষচরিত। এবং আমাদের মাথায় রাখতে হবে এখানে কিন্তু এটা অনেক ক্ষেত্রেই ট্রু স্টোরির কথা বলা হয় এবং ফিউচার হ্যাপেনিং কি হবে সেগুলোর কথা বলে। অন্যদিকে আখ্যায়ন ইজ ন্যারেটিভ বেসড অন লিজেন্ডস অর মিথস। অনেকটাই আমরা বলতে পারি যে লিজেন্ডস এর উপরে বা মিথের উপরে ভিত্তি করে আখ্যায়িকা তৈরি হয়, যেরকম রামায়ণ। ফর এক্সাম্পল, the narrative in the Vedas that form the context of the hymns
like the narrative of Jom এবং জমি, অগস্ত্য and লোপমুদ্রা, জাবালি and সত্যকাম, এদের যে কথা সেটা আখ্যায়নের মধ্যে পড়ে। রামায়ণ is classed as আখ্যায়ন based as it is on the legendary lore of the Ram, রামের কাহিনী, তাই রামায়ণ আখ্যায়ন। আখ্যায়িকা is a narrative in prose, it uses its content from the tradition or history, ইতিহাস থেকে, এবং সত্য জিনিসের উপরে তৈরি হয়। যেরকম হর্ষচরিত, হর্ষবর্ধনের এক্সিস্টেন্স ছিল, while কথা মানে বাস্তব এক্সিস্টেন্স ছিল, while কথা is an imagined narrative, তাকে বলা হয় কথা। In the beginning there could be a salutation in verses on account of the behavior of the wicked persons is known as কথা. কাদম্বরী is an example of the কথা। পরিষ্কার কিনা? পরিষ্কার? Yes, sir. ধন্যবাদ, ধন্যবাদ। ফলে এই যে ইন্ডিয়ান ট্র্যাডিশনে যাকে বলা হয় শব্দই ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, the narrative is seen as the self-contained structure that can relate to and explicate the world at large. narrative দিয়েই গোটা পৃথিবীকে ধরা যাবে। আমরা বলি না শব্দই ব্রহ্ম, এখান থেকে পরবর্তীকালে আমরা ডেরিডিয়ান কনসেপশন অফ দ্য লোগোসেন্ট্রিজমের মধ্যে যাব। কোনোদিনও আমরা 6th সেমিস্টার এটা পড়াবো, লোগোসেন্ট্রিজম। লোগোস মানে হচ্ছে the word of God, আর সেন্ট্রিক মানে গড সেন্ট্রিক। একজন বিখ্যাত ফ্রেঞ্চ ফিলোসফার, সুপারবোয়া, তো নাম শুনেছে, জাক দেরিদা, তিনি বলেন যে কোনো মেটাফিজিক্যাল ট্র্যাডিশন, যে কোনো ফিলোসফিক্যাল ট্র্যাডিশন এই ঈশ্বরের মানে শব্দকে ভয়ঙ্করভাবে গুরুত্ব দেয় এবং শব্দকে একটা ঈশ্বরের এক্সটেনশন বলি মনে করে। যেরকম কথা অমৃত সমান, মহাভারতের কথা অমৃত সমান, একই রকম ভাবে রামকৃষ্ণ কথামৃত, কথার কথা থাকছে না, অমৃত হয়ে যাচ্ছে, এলিক্সার হয়ে যাচ্ছে। দেরিদা বলছেন এগুলোকে কিন্তু প্রশ্ন করতে শিখতে হবে। মানে রামকৃষ্ণের কথা মানেই অমৃত এরকম নয়, কথার মধ্যে যে কোনো সময় কন্ট্রাডিকশন থাকতে পারে, অ্যাম্বিগুইটি থাকতে পারে, তাকে প্রশ্ন করতে শিখতে হবে। যে কোনো রিলিজিয়াস ট্র্যাডিশনের কথাকে প্রশ্ন করো, কারণ ল্যাঙ্গুয়েজের ধরনই সেটা। দেরিদা একজন পোস্ট স্ট্রাকচারালিস্ট ফিলোসফার, একজন ডিকনস্ট্রাকশনিস্ট, তিনি এই ট্র্যাডিশনকে হয়তো ক্রিটিক করবেন, সমালোচনা করবেন, কিন্তু আমরা এখন এই ইন্ডিয়ান ফিলোসফির পার্সপেক্টিভ থেকে দেখছি। বেশ, এই তিনজন ভদ্রলোক দানদিন, সুবন্ধু এবং বানভট্ট একই সময়ে, প্রায় বলা যেতে পারে খানিকটা এদিক ওদিক আছে। তো এই তিনজন হচ্ছে দ্য গ্রেটেস্ট প্রোজ রোম্যান্স রাইটার। দ্য জনর অফ দ্য প্রোজ রোম্যান্স, যার কথা আমরা বলছিলাম, it reached the zenith of its perfection in the hands of the দানদিন, সুবন্ধু এবং বানভট্ট। মাথায় রাখতে এগুলো কিন্তু অনেক অনেক বেশি পরবর্তীকালের স্টেজে। মহাভারত লেখা হচ্ছে অনেক আগে, মহাভারত লেখা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ 900 থেকে 400-র মধ্যে, আর এটা লেখা হচ্ছে খ্রিস্টের জন্মের 700 অব্দে। তার মানে বুঝতে পারছো মহাভারত থেকে প্রায় 1600 বছরের, মানে আমরা বলতে পারি ছোট বানভট্টের কাদম্বরী। ফলে অনেক বেশি এই 1600 বছরের মধ্যে সমাজের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, ল্যাঙ্গুয়েজ বদলেছে, অনেক বেশি সফিস্টিকেটেড হয়েছে ল্যাঙ্গুয়েজ। সুবন্ধু ছিলেন গুপ্ত এম্পায়ার কুমার গুপ্তের সময়ের একজন এবং স্কন্দগুপ্তের সময়ের একজন কোটিয়ার। সুবন্ধু 455-467 এই সময়। দানদিন কিন্তু অনেকটাই, বা দনদিন বলা হয়, 7 থেকে 8th সেঞ্চুরি, 7 থেকে 8 শতক। তিনি কিন্তু একই সময়ে কাব্যদর্শন দানদিনের এবং 10 কুমার চরিতম, দ্য টেলস অফ দ্য 10 প্রিন্সেস, দানদিনের লেখা একই সময়। তার লেখার মধ্যে শ্লেষ মানে পানি, স্যার শুনতে পাচ্ছি না। স্যার শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি না। স্যার মিউট হয়ে গেছে আপনার ভিডিওটা।
সরি, আমি একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম, তার জন্য সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে আমার অজান্তেই হঠাৎ করে আমি ডিসকানেক্টেড হয়ে যাই, আমার ইন্টারনেটে ডিসকানেক্টেড হয়ে যায়। আচ্ছা, আমি কতদূর বলেছিলাম বলতো? আমি সোর্সেস স্যার ওই দশকুমার চরিত্র মোটা বলছিলেন। ও অনেক আগেই গেছে। তো এই দানদিনের লেখা একটা বিখ্যাত লেখা হচ্ছে দশকুমার চরিতম, সরি, দ্য টেলস অফ দ্য 10 প্রিন্সেস, এই দানদিনের লেখা। তার লেখার মধ্যে শ্লেষ রয়েছে, তার লেখার মধ্যে মানে এটাকে পানিং বলা হয়, তার লেখার মধ্যে প্রসাদ হচ্ছে ফ্লেভার এক ধরনের, হ্যাঁ, তার লেখার মধ্যে সমতা রয়েছে, এগুলো সবই রয়েছে বেসিক্যালি। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সমতা মানে সেমনেস, মাধুর্য মিন্স বিউটি। এবার এই যে তিনজন প্রোজ ফিকশন রাইটার, এরা হচ্ছেন দানদিন হচ্ছে 4th সেঞ্চুরি, শুভেন্দু নিয়ার অ্যাবাউট ওই 7th সেঞ্চুরি, কন্টেম্পোরারি অফ বানভট্ট, আর বানভট্ট 7th সেঞ্চুরি। এই তিনজনের হাতে সংস্কৃত প্রোজ ফিকশনের আমরা বলতে পারি জন্ম হয়। এবার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই যে গল্পটা হচ্ছে বানভট্টের কাদম্বরী। It's very much complex in structure. It is quite intricate in structure. অনেকগুলো ভাগ হয়ে এই এটা তৈরি হচ্ছে, চলছে, এবং অনেকগুলো জীবনের কাহিনী এটা। এর ফলে সোর্স জানা দরকার, মানে এটার আমরা বলতে পারি এর উৎস কি। যেরকম আমরা মেটাকনফিউসিসের সোর্স হিসেবে পড়েছি হেসিওডের ওয়ার্কস এন্ড ডেজ, তাই তো, অন্যান্য গ্রিক মাইথোলজি। একই রকম ভাবে দ্য প্লট অফ দ্য বানভট্টস কাদম্বরী হ্যাজ প্রবাবলি বিন অ্যাডাপ্টেড from the story of King Shumanas from Gunodhoy's Brihot Katha. Brihot Katha is a conjectural collection of the stories in the extinct Poishachi language এর লেখা গুণোদ্ধয়ের বৃহৎ কথা। সেখানে এই গুণোদ্ধয়ের এই গল্প রয়েছে, কিং সুমনের গল্প, এবং এই গল্পটাও সোমদেবের কথা সরিত সাগরে আবার রিঅ্যাপিয়ার করছে সোমদেবের কথা সরিত সাগরে। And this work can be plausibly claimed to be one of the first novels in the world, এবং পৃথিবীর প্রথম উপন্যাসের মধ্যে একটা, making due allowance for the ambiguities of such a classification. এবং মানে এরকম একটা ক্লাসিফিকেশনের দিকে, মানে সত্যি দিস ওয়ার্ক আমরা এরকম একটা ক্লাসিফিকেশনের দিকে নিয়ে যেতে পারি যে মানে কথা সরিত সাগর, ভালো করে বোঝো, কথা সরিত সাগর মানে কি? কথা যেখানে সাগরে রূপান্তরিত, মানে the words have been compared to the seas, যে গল্পের কোনো শেষ নেই। বৃহৎ কথাও তাই, বৃহৎ কথা, লং টেলস। এবং ওই জন্য অনেকেই এই যে বানভট্টের কাদম্বরীকে পৃথিবীর প্রথম নভেল বলে, এবং যেটা সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে ইনফ্যাক্ট 2 মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, দুটো আধুনিক ভারতীয় ভাষা, কানাডা এবং মারাঠি, তারা কিন্তু উপন্যাস বা নভেলকে কাদম্বরী বলে ডাকে। আমরা যেরকম নভেলকে উপন্যাস বলি বাংলাতে, কানাডা এবং মারাঠিতে they use কাদম্বরী as a generic term for the romance or a novel. They use কাদম্বরী as a generic term for the novel. খুব ইন্টারেস্টিং। This is a 16th century folio from an Indian retelling of the কথা সরিত সাগরের আমরা বলতে পারি একটা ভার্সন হচ্ছে এই সোমদেবের কথা সরিত সাগরের। এই যে কথা সরিত সাগরের যে ছবিটা আঁকা ছিল, সেইটার প্রথম ফোলিও ভার্সনের ছবি হচ্ছে এটা। এই কথা সরিত সাগর থেকেই ইন্সপায়ার্ড হয়েছিল বানভট্টের কাদম্বরী। গুণোদ্ধয়ের বৃহৎ কথা থেকে ইন্সপায়ার্ড হয় কথা সরিত সাগর, এবং সেখান থেকে ইন্সপায়ার্ড হয় বানভট্টের কাদম্বরী। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। বেশ, স্যার এবার আমরা আজকে গল্পটাকে এই কি বলবো, এই এক লাইনে পড়ার চেষ্টা করব, মানে একটা প্যারাগ্রাফের মধ্যে পড়ার চেষ্টা করব। এটা পড়ার ফলে যেটা ঘটবে, আগে থেকেই বলে রাখি, তোমাদের পুরো জিনিসটা ঘেটে ঘ হবে, মানে গুলিয়ে যাবে বেসিক্যালি, কারণ এত ছোটর মধ্যে পুরো ন্যারেটিভটা হবে না। পরের দিন থেকে আরো বলো করে আমি গল্পটা পর লিখে আমরা একটু পড়তে আরম্ভ করবো। আমরা লিখে পড়বো, এবং তোমরাও একটু খাতার কাছে থাকলে তোমরা লিখে বুঝতে পারো। আজকে আমি গল্পটা এক লাইনে বলবো, কিন্তু বলার আগে আরো দুটো জিনিস একটু বলে রাখা দরকার। একটি হচ্ছে
তাকে বলা হয় ট্রান্স মাইগ্রেশন সোল। হিন্দুইজমে ট্রান্সমাইগ্রেশন অফ দ্য সোল যাকে বলা হয় রিইনকার্নেশন হিন্দু ফিলোসফিতে। এবং এই গল্পটা কিন্তু রিইনকার্নেশন নিয়ে, যে অবতার বারবার অ্যাপিয়ার হচ্ছে। সো রিইনকার্নেশন অর রিবার্থ অর ট্রান্সমাইগ্রেশন তিনটা একই ইংরেজি is the philosophical or religious concept that the non-physical essence of a living being begins a new life in a different physical form or body after biological death. Very important. Non-physical essence of a living being. Non-physical essence মানে যাহা যাহা দেহের মধ্যে নেই, যাহা শরীরের মধ্যে নেই, সেটা একটা অন্য দেহে গিয়ে, অন্য ফিজিক্যালিটিতে গিয়ে তার বায়োলজিক্যাল ডেথের ফলে কন্টিনিউ করে। রিজারেকশন অনেকটাই খ্রিস্টানিটির কনসেপ্ট, আবার পুনরুজ্জীবন যেটা খ্রাইস্টের হয়েছিল, কিন্তু হিন্দু ফিলোসফিতে থেকে রিইনকার্নেশন বা পুনর্জন্মানম বলা হয়। উপনিষদে এর উল্লেখ রয়েছে। হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম, শিখিজম, এবং এরা বিশ্বাস করে যে এটা শেষ হয়, এই পুনর্জন্মের সাইকেল অফ দ্য বার্থ এন্ড রিবার্থ শেষ হয় by getting moksha or nirvana. এই যে রিবার্থের কনসেপ্ট, এটা গ্রিক ফিলোসফিতে একটা কঠিন টার্ম রয়েছে, তার নাম হচ্ছে মেটেমসাইকোসিস। METEMPHYCOSIS. Metempsychosis in philosophy refers to the transmigration of the soul, especially its reincarnation after death. Metempsychosis. পিথাগোরাস এর কথা প্রথম বলেন, পরবর্তীকালে সক্রেটিস, প্লেটো এনারাও এর কথা বলেন। ফলে এই গল্প কিন্তু এই রিইনকার্নেশন, এই যে ম্যাজিক্যাল ট্রান্সফরমেশনের গল্প বলছি, বারবার নতুন ভাবে জন্ম হওয়ার গল্প, এবং সেই জন্মের মধ্যে দিয়ে তার যে মানে বায়োলজিক্যাল এসেন্সটা, তার কোনো বায়োলজিক্যাল এসেন্স নেই, তার বায়োলজিক্যাল এসেন্স থেকে যাচ্ছে, আত্মার মধ্যে দিয়ে সার্ভাইভ করছে, বিভিন্ন কেবলমাত্র দেহ থেকে দেহান্তরে যাচ্ছে, একটা দেহ থেকে আর একটা দেহ। ফলে আমরা যদি, তোমরা অনেকে হয়তো বাণভট্টের কাদম্বরী গল্পটা পড়েছো, কারা কারা বাণভট্টের কাদম্বরী গল্পটা পড়েছো একটু বলো। পড়েছি স্যার, সামারিটা পড়েছি। সামারিটা পড়েছো, আর পড়েছো নিবেদিতা পড়েছো? হ্যাঁ স্যার, সামারিটা। বেশ। সালমা পড়েছো, নিবেদিতা পড়েছো, বেশ। হ্যাঁ আর স্যার, কেউ? পড়েছি বলতে শুনেছি ভিডিও মাধ্যমে বা স্যার আমাদের বলেছে টিউশনে, ওরকম সম্বন্ধে একটু জানা আচ্ছা, হালকা ধারণা আছে। বেশ 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 বেশ, তার মানে অনেকে শুনেছো। তারপরে জানি কি কি বলেছো বাবা? কি বলছো? কি বলছো বাবা? কি কিছু বললে? বেশ। সো গল্পটা আমরা আমরা আজকে কমপ্লিকেট না করে নেক্সট দিন থেকে আমরা গল্পটা পড়ছি। বেসিক্যালি পুণ্ডরীক কেমন করে চন্দ্রপীড়ে পরিণত হবে, এবং পুণ্ডরীক, চন্দ্রপীড় এবং কাদম্বরীর যে গল্পটা, এটা কমপ্লেক্স গল্প। আমরা পরের দিন থেকে শুরু করছি এই কাদম্বরীর গল্পটা, ঠিক আছে? নেক্সট ডে থেকে। আজকে আমি এতদূর রাখলাম, ঠিক আছে? বলো, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার বলছি, যেহেতু আমরা লিটারেচার নিয়ে এখন পড়ছি স্যার, তো স্যার আপনার যখন সময় হবে তখন একবার লিটারেচার প্রথম ধাপে যে কোশ্চেন গুলো থাকে, মানে এই যে লিটারেচার প্রথম মানে শুরু থেকে কোন কোন কোশ্চেন, যেমন বেওলফ ইংলিশ লিটারেচারের সব থেকে প্রাচীন যে মানে যদি কোন বলে কাব্য বা বেওলফ যেমন থাকে, এরকম স্যার একটু কিছু ধারণা দিবেন। অবশ্যই এই ধারণাটা দিতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ ক্লাস অ্যাবাউট হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। আমি হয়তো নেব তোমাদের এই ক্লাসটা। তোমাদের সিলেবাসে যেটা সব থেকে মুশকিলের জায়গা সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাসটা সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে। আমরা তো সাহিত্যের ইতিহাস পড়েই বড় হয়েছি, তোমাদের সাহিত্যের ইতিহাস বা হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার সিলেবাসের মধ্যে নেই। এর ফলে তোমাদের এইজের আইডিয়াটা একেবারেই প্রপার নেই, এখানেই মুশকিলটা হয়েছে। এর ফলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পুরোটা না মানে একটু কম্প্রিহেন্সিভলি না ধরালে তো তোমরা বুঝতে পারবে না। মানে একটু তোমাদেরকে মানে অন্তত মানে 10-12টা ক্লাস এটার উপরে নিতে হবে।
আরেকটু এই নেক্সট সেমিস্টারে যাও আমি সময় বার করে শুরু করব, খালি একটু আমার বোর্ডের দিকে নজর দাও। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার শুরু হচ্ছে অ্যাংলো স্যাকশন পিরিয়ড দিয়ে। অ্যাঙ্গলস অ্যান্ড স্যাকশন এদের জন্ম হচ্ছে বেসিক্যালি আমরা যাকে বলতে পারি মডার্ন ডে স্ক্যান্ডিনেভিয়া, অ্যাংলো স্যাকশন অ্যান্ড জুটস, এই তিনটে প্রজাতি রোমান ইংল্যান্ডে প্রথমবার আক্রমণ করে। একটু ম্যাপটার দিকে তাকলেই বুঝতে পারবে স্ক্যান্ডিনেভিয়া এবং জার্মানিক ট্রাইব, জার্মানির বিভিন্ন অংশ থেকে যে জুটস, অ্যাঙ্গলস এবং স্যাকশন, মানে বেসিক্যালি জার্মানিক ট্রাইব, তিনটে জার্মানিক ট্রাইব তারা আক্রমণ করে কোথায়? ব্রিটেনে। তখন তার নাম ছিল ব্রিটেন। ব্রিটেন কিন্তু রোমানদের সাম্রাজ্য ছিল। তো তারা আক্রমণ করতে শুরু করে 4th সেঞ্চুরি, এই সময় 4th সেঞ্চুরি থেকে আক্রমণ করতে শুরু করে এবং একটা বিরাট অংশের লোকজন অ্যাঙ্গলস এবং স্যাকশন এরা এসে সেটেল ডাউন করে ব্রিটনে, BRITON, তখন ব্রিটেন নয় ব্রিটন নাম ছিল, রোমানদের তৈরি করা BRITON। এবং এদের নাম অনুসারেই অ্যাঙ্গলস ল্যান্ড সব থেকে বেশি সংখ্যায় ছিল হচ্ছে অ্যাংলোরা বা অ্যাঙ্গলস। এই অ্যাঙ্গলস ল্যান্ড থেকে এই জায়গার নাম হয় ইংল্যান্ড। এই ঘটনাটা ঘটে নিয়ার অ্যাবাউট 4th to 5th সেঞ্চুরি এবং 597-এ একটা অত্যন্ত রেভলিউশনারি ঘটনা ঘটে ইংল্যান্ডে, যেটাকে বলা হয় সেন্ট অগাস্টাইন। He actually converted the entire England into Christianity, CHRISTIANITY। গোটা ইংল্যান্ড খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়। তার আগে কিন্তু খ্রিস্টানরা ছিল রোমান, ব্রিটেন ছিল রোমান। এরা কিন্তু বহুদেববাদে বিশ্বাস করতো, বেসিক্যালি প্যাগান, কারণ গ্রেকো রোমান সিভিলাইজেশন পলিথেইজমে বিশ্বাস করে, মোনোথেইজমে নয়। মোনোথেইজমে বিশ্বাস করতে শুরু করে 597 এডির পরে। ফলে মোরাললেস এই 4th to 5th সেঞ্চুরি থেকে নিয়ার অ্যাবাউট 8th, 9th এবং 10th সেঞ্চুরি পর্যন্ত এই যে দীর্ঘ 500 বছরের সময়কাল, তাকে বলা হয় অ্যাংলো স্যাকশন পিরিয়ড। এই অ্যাংলো স্যাকশন পিরিয়ডের প্রচুর পরিমাণে লেখা হয় এবং বেশিরভাগেরই অথর হচ্ছে অ্যানোনিমাস। অ্যানোনিমাস মানে যার নাম জানা যায় না, অ্যানোনিমাস। 8th সেঞ্চুরিতে পাবলিশড হয় বেউলফ, BOWULF, কিডমন, তারপরে অ্যাথেলগার, বিভিন্ন অ্যাংলো স্যাকশন রিলিজিয়াস পোয়েট্রি, লিরিক্যাল এলিজাইক পোয়েট্রি, দুঃখের কবিতা, ভালোবাসার কবিতা, যুদ্ধের কবিতা। বেউলফ is actually the story of the war. It's the first epic. এই শুরু হয় অ্যাংলো স্যাকশন পিরিয়ড দিয়ে ইংল্যান্ডের সাহিত্যের ইতিহাস। এরপরে পরপর বিভিন্ন পিরিয়ড আছে, মানে এই যে আলোচনা করতে গেলে মিনিমাম 10-12টা ক্লাস লাগবে। এরপরে আসছে মিডল ইংলিশ পিরিয়ড, যেখানকার সবচেয়ে বড় কবির নাম হচ্ছে জিওফ্রে চসার, CHAUCER। মিডল ইংলিশ পিরিয়ড শুরু হচ্ছে একটা বিরাট ঘটনা দিয়ে, যার নাম হচ্ছে নরমান কনকোয়েস্ট, নরমানদের যুদ্ধ। 1066 থেকে নিয়ার অ্যাবাউট 1400। চসারের জন্ম হচ্ছে 1340-এ, চসারের মৃত্যু হচ্ছে 1400-তে। এই সময় গিয়ে মোটামুটি মিডল ইংলিশ পিরিয়ড শেষ হচ্ছে। এরপরে শুরু হচ্ছে একটা বিরাট বড় ইম্পর্টেন্ট সময়, যাকে বলে রেনেসাঁস, RENAISSANC, নবজাগরণ। মিডিয়েভাল সমস্ত চিন্তা ভাবনা, কুসংস্কার, সুপারস্টিশন ভেঙে ইটালিতে প্রথম শুরু হয় রেনেসাঁস। সব দিক থেকে, পেইন্টিং দিক থেকে, স্কাল্পচারের দিক থেকে, পেইন্টিং এর দিক থেকে আমরা বলতে পারি মিকেলেঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, স্কাল্পচারের দিক থেকে মিকেলেঞ্জেলো, সায়েন্টিজমের দিক থেকে, সায়েন্টিস্টের দিক থেকে গ্যালিলিও, কোপার্নিকাস। পৃথিবী চেঞ্জ করে দেওয়া, পরিবর্তন, নবজাগরণ শুরু হয়, রেনেসাঁস। অনেকেই বলে রেনেসাঁস শুরু হয় 1453-তে with the fall of the Constantinople in the hands of the Ottoman Turks.
টার্কিদের হাতে কনস্ট্যান্টিনোপল, বিরাট বড় শহর, সেই শহরের পতনের মধ্যে দিয়ে রেনেসাঁসের জন্ম। আমরা যদি রেনেসাঁস বলে সার্চ করি, আমরা ইউরোপীয় নবজাগরণের যে এই বিরাট বড় একটা কাণ্ড কারখানা REMAI SSANC দেখতে পাবো। সব দিক থেকে, পেইন্টিং এর দিক থেকে, স্কাল্পচারের দিক থেকে, এটা an absolute চেঞ্জ সব দিক থেকে। এবং বললে তোমরা বিশ্বাস করবে না, যদি লিওনার্দো দা ভিঞ্চি বলে সার্চ করো, তোমরা দেখবে তার নোট বই, তার তৈরি করা তখনকার দিনের নোট বইয়ে তিনি বলে গেছেন যে কেমন করে মানুষের ডিম্বাণু তৈরি হয়, হাউ আ প্রেগনেন্ট ওম্যান গেভ বার্থ টু দ্য ম্যান। তখন কিন্তু অ্যানাটমি আবিষ্কার হয়নি, মানুষের স্কেলিটাল সিস্টেম আবিষ্কার হয়নি, অনেক পরে। এই যে ঘোড়ার শেডস দিয়ে, পেন্সিল দিয়ে, শেডস দিয়ে আঁকছেন ঘোড়ার অ্যানাটমি কিরকম, ভাবা যায় না। মানে সত্যি লিওনার্দো দা ভিঞ্চির নোট বই যদি কেউ দেখার চেষ্টা করো, ইটস অ্যাবসলিউটলি রেভলিউশনারি। তার লেখা, তার আঁকা বিখ্যাত পেন্টিং মোনালিসা, এই যে a page showing Leonardo's study of a fetus in the womb, উম্বের মধ্যে একটা ফিটাসের ছবি দা ভিঞ্চি। সেই সময় কিন্তু মানে আলাদা করে একটা ওম্যানের, প্রেগনেন্ট ওম্যান কেমন করে সন্তানের জন্ম দেয় জানতো না। অনেক পরে পাবলিশ হয় অ্যান্দ্রিয়াস ভ্যাসেলিয়াসের লেখা ডি ফ্যাব্রিকো হিউম্যান কর্পোরা, দ্য ফ্যাব্রিক কল্ড হিউম্যান বডি, অনেক পরে পাবলিশ হয় 1586-তে। তার আগে লিওনার্দো দা ভিঞ্চির এই আঁকা, সেই সময়ে দা ভিঞ্চি এঁকে যাচ্ছে এই যে ব্যাট, মানে অ্যানাটমিক্যাল স্টাডি অফ দ্য হিউম্যান আর্ম এবং ব্যাটের আর্ম, যে আর্ম কিরকম দেখতে হতে পারে, হিউম্যান ব্রেনের ছবি। এই নবজাগরণের মধ্যে দিয়ে শুরু হয়, এবং অদ্ভুত ফ্লাইং মেশিনের ছবি, যেটা আজ থেকে প্রায় 500 বছর বাদে আবিষ্কার করবে রাইট ব্রাদার্স, কোডেক্স অন দ্য ফ্লাইট অফ দ্য বার্ডস, কেমন করে পাখিরা ওড়ে, সেই দিক থেকে কেমন করে এই ফ্লাইট মেশিনের ছবি আঁকছেন লিওনার্দো দা ভিঞ্চি। বলো পরিষ্কার 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 কিনা, পরিষ্কার কিনা, বলো পরিষ্কার কিনা। ইয়েস স্যার, ইয়েস স্যার। শুরু হয় এখান থেকে। স্যার একটা স্যার বলো 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 বলো। বলছি স্যার একটা লম্বা স্যার ক্লাস নেবেন, ভালো করে জানার বেশ, ইচ্ছা আছে। তাহলে তো তোমরা ক্লাস করতে রাজি আছো? করবে ক্লাস? হ্যাঁ স্যার। বেশ, যখন তোমাদের আগ্রহ রয়েছে, আমি তাহলে 3টে সেমিস্টারকে নিয়েই কোনো একটা দিনে, মানে ধরা যাক রোববার করে তোমাদের সঙ্গে তাহলে অনলাইনে বসি। সকাল থেকে করবেন না? আচ্ছা ঠিক আছে, করবো নয়, ঠিক আছে, রোববার বা অন্য যে কোনো বার পেলে বসে যাবো, ঠিক আছে। তোমাদের আগে থেকে তোমাদের সম্মতি এবং টাইম নিয়ে নেব, তোমাদের যেহেতু আগ্রহ রয়েছে। স্যার বিকেল বা সন্ধ্যে সময়টা যদি হয় খুব বেশ ভালো হয়। বেশ, ঠিক আছে, সেটা হতে পারে, কোনো অসুবিধা নেই। বেশ, আমি একটু বলো বাবু। এবং সবচেয়ে বড় কথা যে তোমাদের এটা ভবিষ্যতে কাজে লাগবে, মানে এইগুলো প্রত্যেকটা কিন্তু জানতে হবে। এটা না জানলে কিন্তু, মানে যে কোনো, তুমি WBCS এ যাও বা তুমি UPSC দাও, এই পুরো হিস্ট্রি যদি ব্যাপারটা না জানো, তোমরা সাহিত্যের ইতিহাস না জানো, তাহলে কিন্তু তোমাকে মানে 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 তোমার পড়াশোনাটি কমপ্লিট হবে না। মানে এটা কিন্তু তোমাদের জানতে হবে, এরকম নয় যে এটা তোমাদের কাজে লাগবে না, কিন্তু তোমাদের কাজে লাগবে, এটা ভীষণভাবে তোমাদের কাজে লাগবে। মানে আমাদের সময় গ্র্যাজুয়েশন উইদাউট হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ভাবাই যেত না। তোমরা হচ্ছে প্রথম CBCS ব্যাচ যারা গ্র্যাজুয়েট করছো উইদাউট নোয়িং দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। সেটা একটু পড়াও দরকার, এটা একটু পড়া দরকার। হ্যাঁ, সাইদুর কিছু বলছি, বাবু বলো। স্যার আগের বছরে ছিল, আগের বছরে ছিল না, মানে এই 2017 থেকে তুলে দেওয়া হয়। 2017 সাল থেকে প্রথমবার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তুলে দেওয়া হয়। এর ফলে একটা বিপুল বিপর্যয় ঘটে, সেটা হচ্ছে নেট, মানে যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিলেকশন এন্ড এক্সামিনেশন। সেখানে বিরাট পরিমাণে ছাত্রছাত্রী যারা তোমরা যারা পাস করে যাবে, যখন যদি নেট পরীক্ষা দাও, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষা, সেখানে দেখবে সবই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে কোয়েশ্চেন। মানে 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 এটা অদ্ভুত সিলেবাস করেছে। সিলেবাস যারা কমিউনিটিরা ধরে নিয়েছে, এটা দিল্লির সিলেবাস, তারা ধরে নিয়েছে যে স্টুডেন্টরা অলরেডি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ে নিয়েছে, নিয়ে পণ্ডিত লোক জানে অলরেডি। কারণ তোমাদের সিলেবাসে যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আমরা এমফিলে গিয়ে পড়েছি। তোমাদের থার্ড সেমিস্টার আছে ট্রান্সলেশন স্টাডিজ, আমি পড়েছি এমফিলে গিয়ে। তোমাদের থার্ড সেমিস্টার আছে ফিল্ম স্টাডিজ, আমি পড়েছি PhD কোর্স ওয়ার্কে। তোমাদের রিসার্চ মেথোডোলজি রয়েছে 6 সেমিস্টারে,
তোমাদের 6 সেমিস্টারে রয়েছে হচ্ছে ডায়াসপোরিক স্টাডিজ, যেগুলো আমি এমফিলে পড়েছি, যারা এমফিল করেনি তারা অনেকেই পড়েনি। এবং তোমাদের রয়েছে লিটারারি থিওরি, এটা মাস্টার ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ানো হয়। মানে ধরে নেওয়া হয়েছে সিলেবাস যেটা তৈরি করেছে যে তোমরা সবই মানে অলরেডি জেনে গেছো, তোমাদের শুরু হচ্ছে মাস্টার ডিগ্রি লেভেল থেকে মোটামুটি। এর ফলে যেটা ঘটেছে সেটা একটা খুবই মানে কি বলবো একটা ট্র্যাজি কমেডি। তার কারণটা হচ্ছে ছাত্রছাত্রীরা এত কম সময়ের মধ্যে, একটা সেমিস্টার 6 মাসের সেমিস্টার নয়, 3 মাসের সেমিস্টার, টেক্সট গুলো পড়ে শেষ করতে পারছে না 1 নম্বর, সামারি পড়ছে 2 নম্বর, 3 নম্বর টেক্সটের যে রসটা সেটা আস্বাদন করতে পারছে না, 4 নম্বর তাদের কোনো সেন্স অফ হিস্ট্রিও হচ্ছে না, ইতিহাস চেতনাটাও তৈরি হচ্ছে না। এইটা আমি মনে করি সিবিসিএস এর সবচেয়ে বড় একটা খারাপ দিক, এটা মুশকিলের একটা দিক। তোমাদেরকে ওই দিকটাকে একটু মানে ওই দিকটা তোমাদেরকে স্ট্রং করতে গেলে নিজেদেরকে পড়াশোনা করতে হবে। বলো পরিষ্কার? ইয়েস স্যার। বেশ, ইয়েস আমি স্যার। রেকর্ডটা অফ করছি, করে আলোচনা করছি আমরা।